আসসালামু আলাইকুম। আমরা ক্রেডিট অপারেশন এন্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের ম্যাথ ক্লাস দেখব। এটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এটা থেকে গত বছর এসেছিল, তারপর আমরা একটু আলোচনা করছি কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের ক্রেডিটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্লাস আমাদের এখানে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা গতদিন আমরা সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম। আমরা একটু আজকে দেখব ম্যাথ নিয়ে। ইন্টারেস্ট কি ওই সামনে এক বছর 2 বছর ইন্টারেস্ট দিতেই হবে না? আচ্ছা, আমরা এখানে অনুপাত বিশ্লেষণ করব। একটি কোম্পানির তার যে ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিটের যে বিভিন্ন দফাগুলো আছে সেই দফাগুলো নিয়ে আমরা অনুপাত বিশ্লেষণ করব। মানে টোটাল ডিপোজিটের কত অংশ আমাদের হচ্ছে ফিক্সড ডিপোজিট, কত পার্সেন্ট আমাদের আছে কারেন্ট ডিপোজিট, এই জিনিসগুলো আমরা যে অ্যানালাইসিস করে বের করি, এটার নামই হচ্ছে আমাদের রেশিও অ্যানালাইসিস। সহজ কথায় যদি বলতে যাই, আমরা আমাদের ইনকাম স্টেটমেন্ট এবং আমাদের ব্যালেন্স শিট, আমরা তো ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের নাম শুনছি। ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের যে বিভিন্ন প্রকার দফাগুলো রয়েছে, এই দফাগুলোর যে শতকরা হার নির্ণয় করি, এটা হচ্ছে আমাদের কাছে অনুপাত বিশ্লেষণ। অর্থাৎ একটি দফা আরেকটি দফার তুলনায় কত গুণ বেশি বা কত গুণ কম, এটা আমরা নির্ণয় করি। তো আমাদের এখানে দুইটি দফা, মানে দুইটি স্টেটমেন্টের দফা থাকবে। একটি হচ্ছে ব্যালেন্স শিটের, এখানে দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটের একটি থাকে, আর একটি আমাদের থাকে ইনকাম স্টেটমেন্টের। ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট মানে আয় বিবরণী। এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এটা হচ্ছে আমাদের দর্পণ। ব্যালেন্স শিট হচ্ছে একটি ব্যাংকের বা একটি প্রতিষ্ঠানের বা একটি কোনো শাখার দর্পণ। ব্যালেন্স শিট দেখে আমরা সহজে বুঝতে পারি এই শাখার অবস্থা কিরকম। আয়না, ওটা আয়না হিসেবে ব্যবহার হয় ব্যালেন্স শিট। আর ইনকাম স্টেটমেন্ট দ্বারা আমরা বুঝতে পারি যে এই ব্রাঞ্চ থেকে কত টাকা লাভ হয়েছে বা কত টাকা লস হয়েছে, এটা আমরা বুঝতে পারি। আর ব্যাংকের বা ব্রাঞ্চের সামগ্রিক একটা চিত্র দেখতে গেলে আমরা এই ব্যালেন্স শিট দেখে সেটা বুঝতে পারি, আয়না হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, তো আমরা আমাদের এখানে এই যে পদ্মা কোম্পানির, এখানে বলা আছে পদ্মা কোম্পানি হ্যাজ দ্য ফলোইং কোঅপারেটিভ ব্যালেন্স শিট ডেট দেওয়া আছে, যে দুইটি তুলনামূলক ব্যালেন্স শিট পদ্মা কোম্পানির নিম্নরূপ। পদ্মা কোম্পানির ব্যালেন্স শিট ডিসেম্বর 31। তো দুইটি হচ্ছে কি কি এখানে আমাদের দেওয়া আছে। একটা হচ্ছে এই 2009 আর একটা হচ্ছে 2008। দুইটি সালের ব্যালেন্স শিট এখানে দেওয়া আছে। ব্যালেন্স শিটে কি কি থাকে? ব্যালেন্স শিটে থাকে আমাদের সম্পদ এবং দায়। সম্পদ, এই সম্পদ থাকবে এক পাশে, আর এক পাশে থাকবে দায় ও শেয়ার হোল্ডার ইকুইটি। শেয়ার হোল্ডার যেহেতু যৌথ বন্ধনী কোম্পানি ব্যাংক, তার শেয়ার হোল্ডার ইকুইটি বা সত্ত্ব, শেয়ার হোল্ডার সত্ত্ব এইরকম। অর্থাৎ আমাদের সম্পদ হচ্ছে, এটাকে আমরা যদি ইংরেজি একটা অক্ষরে প্রকাশ, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয় অ্যাসেটস। অ্যাসেটস সমান দায়কে প্রকাশ করি আমরা কি এল দ্বারা, আর এই ওয়ে কে, এই শেয়ার হোল্ডার ইকুইটিকে প্রকাশ করি আমরা মানে কমন স্টক, সিএসই, কমন স্টক ইকুইটি, বা শুধু আমরা কমন স্টকও লিখতে পারি। তাহলে এক পাশে এটা হচ্ছে সমান 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 সমান, এই পাশে থাকবে সম্পদ, এই পাশে থাকবে দায় ও মালিকদের সত্ত্ব। তাহলে এখানে আমাদের দেখুন, খেয়াল করুন, আমাদের ব্যালেন্স শিটও ঠিক ওই রকম ভাবে, আমাদের যে ব্রাঞ্চের ব্যালেন্স শিটটা আমরা বের করি ঠিক একই রকমই এখানে থাকবে। আমাদের এখানে আমাদের সম্পদ পাশে আছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্লান্ট, এগুলো হচ্ছে এক একটা সম্পদ। এই সবগুলো সম্পদের যোগফল হচ্ছে এটা। আর এই যে অ্যাকাউন্টস পেয়েবল, মর্টগেজ পেয়েবল, এই দুটো হচ্ছে দায়, এই দুটো হচ্ছে এল।
আর এই কমন স্টক এবং রিটেন আর্নিং এই দুটি হচ্ছে সিএসই, কমন স্টক ইকুইটি। আর এই দুটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে এল, লাইবিলিটিস। আর এগুলো সবগুলো হচ্ছে এ। তাহলে এটা সবগুলোর যোগফল হচ্ছে 1,00,000 সালে 3,45,000। আর এদিকে এল যোগ সিএসই মিলে আমাদের এই সবগুলোর যোগফল হচ্ছে 3,45,000 টাকা। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর ইকুয়েশন, এটা সমীকরণ। তো আমাদের এখানে ব্যালেন্স শিটে সম্পদ পাশে যে সম্পদগুলো থাকে, এই যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে চলতি সম্পদ মানে কারেন্ট অ্যাসেট, সিইউ, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস, আর আরেকটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেট মানে চলতি সম্পদ, আর ফিক্সড অ্যাসেট মানে হচ্ছে স্থায়ী সম্পদ। তো আমাদের বুঝতে হবে কোনগুলা স্থায়ী সম্পদ, চলতি সম্পদ কোনগুলা স্থায়ী সম্পদ। আমরা নাম দেখলে কিন্তু এখানে বুঝতে পারি যে কোনগুলা স্থায়ী সম্পদ। যেগুলো সম্পদের রিটার্ন, যেগুলো সম্পদ থেকে আমরা সুবিধা ভোগ করব দীর্ঘদিন, মনে কর 2-3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত আমরা বা 20 বছর পর্যন্ত সুবিধা ভোগ করবো, সেগুলা হচ্ছে আমাদের কাছে স্থায়ী সম্পদ। আর যেগুলা সম্পদের সুবিধা ভোগ 1 বছরের মধ্যে, চলতি হিসাবকালের মধ্যে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা শেষ হবে, সেগুলো হচ্ছে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট। তো আমরা যদি ফিক্সড অ্যাসেটটা চিনি, তাহলে কারেন্ট অ্যাসেট সহজে আমরা বের করতে পারবো। আমাদের ব্যবসায়ে যে বিল্ডিং থাকবে, কারবারের যে বিল্ডিং থাকবে, বিল্ডিং হচ্ছে স্থায়ী সম্পদ। ফার্নিচার হচ্ছে স্থায়ী সম্পদ, কোনো যন্ত্রপাতি ইকুইপমেন্ট হচ্ছে স্থায়ী সম্পদ, এগুলা। তাহলে আমরা ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা বলি, ব্যাংকের বিল্ডিং যদি নিজস্ব হয়ে থাকে, তাহলে নিজস্ব ব্যাংকের বিল্ডিং সেটা হচ্ছে আমাদের কাছে স্থায়ী সম্পদ। ব্যাংকের যে মেশিনারি বা ব্যাংকের যে জেনারেটর আছে, এই জেনারেটর হচ্ছে স্থায়ী সম্পদ। ব্যাংকের যে কম্পিউটার গুলো আছে, কম্পিউটার ইকুইপমেন্ট গুলো, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। সার্ভার রুম স্থায়ী সম্পদ, বুঝতে পেরেছেন? ব্যাংকের যে এসি আছে, এসিটা হচ্ছে স্থায়ী সম্পদ। আসবাবপত্র, আমি যে টেবিলের বিষয়ে হিসাব করছি, আসবাবপত্র সেগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। এগুলো থেকে দীর্ঘদিন আমাদের কারবার বা ব্যাংক সুবিধা ভোগ করবে, এই জন্য একে বলে কি স্থায়ী সম্পদ। আচ্ছা, তাহলে এই প্লান্ট অ্যাসেট, এটা কি দ্বারা বোঝায়? প্লান্ট অ্যাসেট দ্বারা যন্ত্রপাতি বোঝায়। হ্যাঁ, তো যন্ত্রপাতি বোঝায়, তাহলে এই যন্ত্রপাতিটা হচ্ছে আমাদের কাছে স্থায়ী সম্পদ। আচ্ছা, তারপরে আছে কি ইনভেন্টরি। ইনভেন্টরি মানে কি মজুদ মাল। মজুদ মাল। এই মজুদ মালটা আমাদের যে কোনো মুহূর্তে আমাদের শেষ হয়ে যেতে পারে, আবার কিনবো, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, আবার কিনবো, তাই না? তাহলে মজুদ মালের কিন্তু দীর্ঘদিন আমাদের রাখতেছে না, ব্যবসায় থাকতেছে না, তাই না? মাল কি হচ্ছে? রিসাইক্লিং হচ্ছে। তাহলে আমরা এই মজুদ মালটা আমাদের কাছে কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার কারেন্ট অ্যাসেট, এবং ক্যাশ হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে ফিক্সড হচ্ছে আমাদের কোনগুলো? এই 2-3টা আমরা মনে রাখবো। প্লান্ট অ্যাসেট, তারপরে আছে ইকুইপমেন্ট, তারপরে আছে বিল্ডিং। নাম শুনলে আপনি বুঝতে পারেন, ইকুইপমেন্ট শব্দ হতো যন্ত্রপাতি, প্লান্ট অ্যাসেট মানে যন্ত্রপাতি হিসেবে আমাদের ব্যবহৃত হয়। প্লান্টটা ভারী যন্ত্রপাতি হিসেবে ব্যবহৃত হয়, হ্যাঁ, বড় বড় যন্ত্রপাতি হিসেবে ব্যবহৃত হয়। আর শুধু ইকুইপমেন্টটা মাঝারি বা ছোট যন্ত্রপাতি হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, তো প্লান্ট অ্যাসেটটা হচ্ছে আমাদের কাছে স্থায়ী সম্পদ। ওকে। আর এই পাশে যেটা আছে, ঠিক একই রকম ভাবে এই যে দায়টা যেটা আছে, এই দায়টাকে দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আমাদের এই অ্যাসেটের মতো। অ্যাসেটটাকে যেমন দুই ভাগে ভাগ করেছি, ঠিক দায়টাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের কাছে কারেন্ট লাইবিলিটি, সিএল। আর একটা হচ্ছে আমাদের কাছে কারেন্ট লাইবিলিটি, যেমন আমরা এটা করলাম, এটা সিএল, আর এটা হচ্ছে লং টার্ম লাইবিলিটিস, এল, লং টার্ম লাইবিলিটিস। ঠিক একই রকম ভাবে কারেন্ট লাইবিলিটিস, যেটা যে দায় 1 বছরের মধ্যে পরিশোধ, তাকে বলে কারেন্ট লাইবিলিটিস। ব্যাংকের ক্ষেত্রে আমি যদি উদাহরণ দিয়ে বলি, ব্যাংকের ক্ষেত্রে কোনটি? যেমন হচ্ছে সেভিং ডিপোজিট, কারেন্ট ডিপোজিট যেগুলো আছে, এগুলা হচ্ছে আমাদের কাছে কারেন্ট লাইবিলিটিস হিসেবে থাকে। মানে যে কোনো মুহূর্তে এটা ডিপোজিটর চাইলে উঠাতে পারে। যে কোনো মুহূর্তে আমরা তাদের দিতে বাধ্য। আর আমরা লং টার্ম লাইবিলিটিস গুলা কোনগুলা? যেগুলো আমাদের কারবারে দীর্ঘদিন ধরে থাকবে। মানে দীর্ঘদিন বলতে এখানে 4 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত যেগুলো আমাদের ফিক্সড করা থাকে, এফডিআর করা থাকে, সেগুলো আমরা লং টার্ম লাইবিলিটি হিসেবে আমরা ধরি। ব্যাংকের ক্ষেত্রে যেমন কোনো টার্ম ডিপোজিট, যেটা এফডিআর করা থাকে হয়তো 3-4 বছরের জন্য, 5 বছরের জন্য, বা কোনো এরকম দেওয়া আছে, সেগুলো হচ্ছে আমরা সেই লাইবিলিটি গুলোকে আমরা লং টার্ম লাইবিলিটি হিসেবে ধরি। আচ্ছা,
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা লাইবিলিটিকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস আর একটা হচ্ছে লং টার্ম লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখবো অ্যাকাউন্টস পেবল, অঙ্কের ক্ষেত্রে অ্যাকাউন্টস পেবল থাকবে, স্যালারি পেবল থাকবে এগুলা। আর মর্টগেজ পেবল যেটা যেটা আমরা মর্টগেজ রাখবো কোনো সম্পদ, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে লং টার্ম লাইবিলিটি, এটা হচ্ছে লং টার্ম লাইবিলিটি। আচ্ছা, আর কমন স্টক হচ্ছে মালিকেরা কোনো ব্যবসা প্রতিষ্ঠান শেয়ার বিক্রি করে যে টাকাটা অর্থ সংস্থান করছে, শেয়ার বিক্রি করে যে কোম্পানি অর্থ সংস্থান করছে সেটা হচ্ছে কি বলে কমন স্টক। হ্যাঁ, কমন স্টক। আর রিটেন আর্নিংটা হচ্ছে কারবার তার লাভ লোকসান ইনকাম স্টেটমেন্ট তৈরি করার পর নিট ইনকাম বের করার পর এই নিট ইনকাম থেকে কারবারের যত অ্যাপ্রোপ্রিয়েশন আছে সবগুলো অ্যাপ্রোপ্রিয়েশন বন্টন করার পর যেটা থাকে তাকেই বলে রিটেন আর্নিং। মানে ব্যাপারটা বোঝা গেল না? ধরুন নিট ইনকাম আমরা ইনকাম স্টেটমেন্ট করে নিট ইনকাম আমরা পাইলাম 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা পাইলেই সেটা এখান থেকে আরো আমাদের বাদ দিতে হবে কি, আমরা 1,00,000 টাকা থেকে এখন আমরা বাদ দিব মাইনাস জেনারেল রিজার্ভ, সাধারণ সঞ্চিতি 10,000 টাকা বাদ দিব, ডিভিডেন্ড ঘোষণা করছে ডিভিডেন্ড বাদ দিব হচ্ছে 50,000 টাকা। আরো এরকম বাদ দিতে দিতে আরো কিছু এরকম থাকতে পারে রিজার্ভ, আমাদের প্রভিশন থাকতে পারে, প্রভিশন বাদ দিব আর 5,000 বা 10,000 বাদ দিলাম, তাহলে কত থাকলো 50,000 70,000 টাকা বাদ দিলাম। বাদ দেওয়ার পর যে 30,000 টাকা থাকলো, এই 30,000 টাকার নাম হচ্ছে রিটার্ন আর্নিং। অর্থাৎ আমাদের নিট ইনকাম থেকে অ্যাপ্রোপ্রিয়েশন মানে কি বন্টন সমূহ, এই যে তিনটা বন্টন করে দিলাম তিনটা খাতে, এই বন্টন সমূহ করার পর যে অংশটুকু থাকে তাকে বলে রিটার্ন আর্নিং। আশা করি এই দফাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমরা অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস এবং অ্যাসেট থেকে কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট দেখেছি, লায়াবিলিটি থেকে কারেন্ট লায়াবিলিটি এবং লং টার্ম লায়াবিলিটি দেখেছি, এবং রিটেন আর্নিং কাকে বলে কমন স্টক কাকে বলে এটা জানলাম আমরা। এখন আমাদের এই বিষয়গুলো আমাদের জানা জরুরি ছিল, কারণ পরবর্তীতে এগুলো আলোচনা হবে, যদি আপনি বুঝতে না পারেন তখন সমস্যা হবে আর কি। আচ্ছা, আমরা এই ভিডিও যদি আর একবার শুনবেন, শুনলে আপনারা ভালো একটা ধারণা পাবেন। এটা হলো আমাদের ব্যালেন্স শিট, তাই না? এখানে আমাদের ব্যালেন্স শিট দেওয়া আছে। অঙ্কটা একটা অঙ্ক ভালো মতো বোঝান, পরের অঙ্কগুলো একই সিস্টেমে সব চলে যাবে। এইরকম অঙ্কের মতো প্রায় 4টা 5টা অঙ্ক দিয়েছে, মানে আছে। আচ্ছা, আমরা এখন দেখব এখানে যে ইনফরমেশন গুলো দেখলাম সেই ইনফরমেশন গুলো হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে। আর আর নিচে যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টে। এখানে ইনফরমেশন গুলো কি কি দেওয়া আছে, এক দেখুন, নিট ইনকাম। নিট ইনকাম এটা ইনকাম স্টেটমেন্টে, এটা আমাদের অঙ্কের ধরনে এইভাবেই থাকে আমাদের। তারপর সেলস অন অ্যাকাউন্ট বাকিতে বিক্রয় 4,20,000 টাকা, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস বিক্রয় ফেরত এবং ভাতা। তাহলে বিক্রয় করেছিলাম 4,00,000 টাকা, সেখান থেকে বিক্রয় ফেরত দিয়েছে 20,000 টাকা, তাহলে অরিজিনাল বিক্রয় হলো কত? কোনো কাস্টমারের কাছে আমরা বিক্রি করেছি 4,20,000 টাকা, সে পণ্য হয়তো নষ্ট হয়ে গেছে, ফুটা হয়ে গেছে বা ওজনে কম আছে, বিভিন্ন কারণে, বা হয়তো সেখানে বাতাস ঢুকছে, ঢুকে পণ্য নষ্ট হয়ে গেছে, কোনো কারণে 20,000 টাকার পণ্য ফেরত আসছে, তাহলে প্রকৃতপক্ষে বিক্রি করলাম কত? 4,20,000 টাকা থেকে তাহলে 20,000 টাকা আমরা কি করবো? বাদ দিব। হিসাব বিজ্ঞানে মাইনাস বলতে এই যে কোনো কিছু যে অ্যামাউন্ট ব্র্যাকেটে রাখা একে বলে মাইনাস। হ্যাঁ, তাহলে 20,000 টাকা বাদ দিলে আমাদের নিট বিক্রয় কত হলো? 4,00,000 টাকা। তাহলে 4,00,000 টাকা হচ্ছে আমাদের নিট বিক্রয়। তারপর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এই যে আমরা 4,00,000 টাকা নিট বিক্রয় যেটা করলাম সেটা কিনা ছিল কত দিয়ে? 1,98,000 টাকা। 1,98,000 টাকার মাল বিক্রি করেছে 4,00,000 টাকায়। মানে যে মালটা আমরা বিক্রি করেছি সেটা তো আর কিনা ছিল, তাই না? সে কিনা মূল্যটা কত? ধরুন আপনার একটা দোকান, এই দোকানে একটা সাবান আমরা কিনছি, কয় টাকাতে কিনলাম? একটা মেরিল ফ্লাশ সাবান আমরা কিনছি হচ্ছে 50 টাকাতে কিনছি। এই সাবান হয়তো আমরা 55 টাকায় বিক্রি করলাম। এটা হচ্ছে সেলস প্রাইস, এটা হচ্ছে সেলস। আর এটা না হচ্ছে কস্ট অফ গুডস সোর্স। তাহলে যে পণ্যটা আমরা বিক্রি করলাম সেটা তার কিনা মূল্য আসছিল, তাই না? মানে কিনছিলাম কত দিয়ে? 50 টাকাতে। এই 50 টাকা কস্ট অফ গুডস সোর্স, সেই কথা এখানে বলা হচ্ছে। কস্ট অফ গুডস 1,98,000 টাকা, যেটা বিক্রি করছে কত? 4,00,000 টাকায়। আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তারপর হচ্ছে নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে দেখতে পাচ্ছি যে 33,000 টাকা আমাদের নেট ক্যাশ পেয়েছি আর কি। তো আমরা এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। এখন পর্যায়ক্রমে এই রেশিও গুলা দেখবো। কারেন্ট রেশিও,
তাহলে কারেন্ট রেশিও যদি আমরা দেখতে চাই, আমি এখানে এটা আরেকবার ওপেন করি। এটা ছিল আমাদের মূল সূত্র। কারেন্ট রেশিও, এই রেশিওটা চাইবে, প্রত্যেকটা অঙ্কে চাই কারেন্ট রেশিও বা চলতি অনুপাত। এর সঙ্গে কি জানি, কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করবো আমরা। মানে আমাদের কারবারের অবস্থা কিরকম আছে, চলতি দায় মেটানোর ক্ষমতা আমাদের কতটুকু রয়েছে, এটা দ্বারা আমরা বুঝতে পারবো। এটার আদর্শ অনুপাত হচ্ছে চলতি দায় যদি 1 টাকা থাকে, আমাদের সম্পদ থাকতে হবে 2 টাকা। কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করবো। তাহলে এখানে আমাদের এরকম যে কারেন্ট রেশিও সমান কি জানি, কারেন্ট অ্যাসেট, এটা সমান কি জানি, সিএ, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি। তো কারেন্ট অ্যাসেট কোথায় পাবো, অ্যাসেট কোথায় থাকে, আমাদের এখানে অ্যাসেট থাকবে, তাই না? এই যে এই তিনটা হচ্ছে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি। এটা তো ফিক্সড অ্যাসেট, তাই না? প্ল্যান্ট, এটা তো ফিক্সড অ্যাসেট। আর এটা কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট লাইবিলিটিস কোনটা, এই দুটো হচ্ছে আমাদের লাইবিলিটি, কিন্তু এর মধ্যে থেকে এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি আর এটা হচ্ছে লং টার্ম লাইবিলিটিস, তাই না? মর্টগেজ পেয়েবল, দীর্ঘদিন পর্যন্ত যেটা থাকবে সেটা হচ্ছে বন্ধকি ঋণটা হচ্ছে আমাদের কাছে মর্টগেজ, পেয়েবলটা হচ্ছে আমাদের কাছে লং টার্ম লাইবিলিটিস। তাহলে এই তিনটার যোগফলকে এটা দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা এই অনুপাত পাবো। তাহলে কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করে দেবো। কারেন্ট অ্যাসেট কি কি ওখানে আমরা দেখলাম যে, এখানে দেখুন কারেন্ট অ্যাসেট, ক্যাশ, রিসিভেবল, ইনভেন্টরি, এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কারেন্ট অ্যাসেট পাবো। একে আমরা ভাগ করবো কি, কারেন্ট লাইবিলিটি দ্বারা। তাহলে কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করে আমাদের এটা দেখতে পাচ্ছি যে আমাদের দায় যখন একটা, দায়ের অনুপাত হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের কাছে অ্যাসেটের অনুপাত। তাহলে 1 টাকা যখন দায় আছে তখন সম্পদ আছে 2 টাকা 80 পয়সা। তাহলে আদর্শ অনুপাত হচ্ছে কত, 2:1। তাহলে আদর্শ অনুপাত থেকেও বেশি আছে, তাই না? তাহলে এটা আমাদের ফেভারে আছে, মানে কারবারটি ভালো অবস্থানে আছে, তার কারেন্ট লাইবিলিটি পরিশোধ করার মতো ক্ষমতা যথেষ্ট রয়েছে। এখানে সেটা বলা আছে, দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু ফর কারেন্ট রেশিও ইজ এত, হিয়ার দ্য ক্যালকুলেট রেশিও এত, যেটা ক্যালকুলেশন করছি, হুইচ এক্সিড দ্য স্ট্যান্ডার্ড, সো দ্য ফাইন্যান্সিয়াল position of the company is sound and it has ability to pay the current liabilities, মানে তার যথেষ্ট পরিমাণ কারেন্ট লাইবিলিটিস পরিশোধ করার সমর্থ রয়েছে। আমাদের এটা চাই না, এবারে যে অঙ্কগুলো দিবে সেগুলোতে এটা চাবে না, কমেন্ট চাবে না, এটা বিচলিত হওয়ার দরকার নেই, এটা চাবে না, শুধু কারেন্ট রেশিও আমাদের বের করে নিতে হবে। আচ্ছা, আমরা তারপরে কি আছে, অ্যাসিড টেস্ট রেশিও। আমরা সূত্রতে যদি যাই, এই যে এটা অ্যাসিড টেস্ট রেশিও বা কুইক বা লিকুইড রেশিও, এটা সম্পর্কে কি জানি, কুইক অ্যাসেট ভাগ কুইক লাইবিলিটিস, মানে এটারই ছোট ভাই, খালাতো ভাই আর কি, এটারই খালাতো ভাইয়ের মতো। যে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস, এটা এখানে কুইক অ্যাসেট, কুইক লাইবিলিটিস, তাই না? কুইক অ্যাসেট কি করলে কুইক অ্যাসেট হবে, আমাদের কারেন্ট অ্যাসেট যেটা আসছে সেখান থেকে ইনভেন্টরি এবং প্রিপেইড এক্সপেন্স, এই সম্পত্তিটা যদি বাদ দেয় তাহলে কুইক অ্যাসেট পাবো। কুইক লাইবিলিটিস থেকে যদি আমরা ব্যাংক ওভারড্রাফট বাদ দেয়, তাহলে কারেন্ট লাইবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দেয়, কুইক লাইবিলিটিস পাবো। তাহলে অঙ্কে একটু দেখি আমরা, অঙ্কে যেখানে আছে এই তিনটি হচ্ছে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেটের মধ্যে এই ইনভেন্টরিটা যদি বাদ দেই, এই 60,000 টাকা, এটা যদি বাদ দেই, এই দুটো যদি যোগ করি তাহলে আমরা পাবো কুইক অ্যাসেট। তো সেটা এখানে আমাদের নির্ণয় করা আছে যে কুইক অ্যাসেট সমান সমান কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি প্রিপেইড যদি বাদে, ইনভেন্টরি 60,000 টাকা ছিল, এটা বাদলে এখানে কুইক অ্যাসেট কত গেল, 1,40,000। এই 1,40,000 থেকে ইনভেন্টরি এটা বাদ দিচ্ছি, দিলে যেটা থাকবে সেটা আমাদের কাছে কুইক অ্যাসেট। অথবা আমরা যদি ইনভেন্টরিটা বাদ দেই, আমরা এখানে যে কারেন্ট অ্যাসেটটা যেটা দেওয়া আছে, খেয়াল করুন যে আমরা যদি এই ইনভেন্টরিটা বাদ দিই, এই যে ইনভেন্টরি সমান কত, 60,000, 60,000 টাকা যদি বাদ দেয়, এই দুটো যোগ করে একই কথা হয়, 80,000 হয়, তাই না?
তাহলে আমরা যেভাবে সহজ আমরা মনে রাখবো, যেভাবে সেভাবে এটা করতে হবে আর কি। তাহলে অ্যাসিড টেস্ট রেশিও এটা আমরা এইভাবে নির্ণয় করবো, এর অনুপাত হচ্ছে এত। আচ্ছা, টার্ন ওভার রেশিও, অনুপাতের অঙ্ক থাকলে আমাদের কারেন্ট রেশিও এটা চাইবেই, এই টার্ন ওভার রেশিও এগুলো চাইবেই। কিন্তু টার্ন ওভার রেশিও মানে টার্ন ওভার রেশিও বলতে কি বুঝি, অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদারের কাছ থেকে আমরা মানে কত সময় পর পর টাকাগুলো আদায় করতে পারি। অ্যাকাউন্ট রিসিভেবল কত দিন পর পর আমরা টাকা আদায় করতে পারি। তাহলে সে এই টার্ন ওভার রেশিও রিসিভেবল টার্ন ওভার রেশিও যখন আমরা নির্ণয় করব, তখন আমরা এই যে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার রেশিও এআরটিও, এটা সূত্রটা কি, নিট ক্রেডিট সেলস ভাগ এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে কোনো কিছু রেশিও যদি নির্ণয় করতে চাই, এটা যদি রেশিও নির্ণয় করতে চাই, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার রেশিও আর কি, টার্ন ওভার রেশিও যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা সেলসকে যার টার্ন ওভার তার এভারেজ দ্বারা ভাগ করবো, এরকম একটা কথা শুনেছিলাম এরকম ক্লাসে। তাহলে এখানে নিট ক্রেডিট সেলসকে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ দেবো। তাহলে এখানে আমরা নিট ক্রেডিট সেলসকে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ দেবো। নিট ক্রেডিট সেলস কি 4,20,000 টাকা বিল করছিল, তাই না? এই যে 4,20,000 টাকা বিল করছিলাম, যেটা আমরা ওখানে দেখলাম, এবং সেলস রিটার্ন হচ্ছে কত, 20,000। তাহলে নিট ক্রেডিট সেলস কত হবে, নিট ক্রেডিট সেলস হবে 4,00,000 থেকে 20,000 বাদ দিলে কত, নিট ক্রেডিট মানে বাকিতে বিক্রয়, হ্যাঁ, বাকিতে বিক্রয় কত হচ্ছে আমাদের, তাহলে 4 লক্ষ টাকা। তাহলে নিট ক্রেডিট হলে এটা নিট ক্রেডিট সেলস কত, 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা রেখেছি। আর এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বলতে কি বুঝি, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে রিসিভেবল যেটা আছে না, এই যে এটা 65,000 টাকা, আর কত আছে, 60,000 টাকা। তাহলে এই 2009 এবং 2008 যেটা আছে ওপেনিং ক্লোজিং, এই দুটো আমরা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ দিব, করলে আমাদের এভারেজ পাবো। তাহলে এভারেজ বলতে ওপেনিং এবং ক্লোজিং দুইটা ভ্যালু যদি থাকে, ওপেনিং ক্লোজিং দ্বারা আমরা কি করব, যোগ করব, করে 2 দ্বারা ভাগ দেব। ঠিক ওই একই ভাবে ওপেনিং ক্লোজিং করে 2 দ্বারা ভাগ করছি, করে যে সময়টা বাড়াচ্ছে সেটা হচ্ছে 6.4 টাইমস। 6.4 টাইমস এটা আমরা বের করেছি। হ্যালো, কবির ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হচ্ছে তো, ওই লিঙ্কে টাচ করেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপে একটা নোট দেন তো আমাকে, আমি এখন দিচ্ছি, লিঙ্কটা দিচ্ছি। আচ্ছা, তো তাহলে এখানে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা আমরা ভাগ করব, তার মানে বছরে 6.4 টাইমস বার, এতবার আমরা টাকা আদায় করতে পারি অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে। আচ্ছা, তাহলে তারপরে আমরা দেখব ক্যাশ রিটার্ন অন সেলস। আচ্ছা, ক্যাশ রিটার্ন অন সেলস আমাদের যেটা বলা আছে এখানে, এই যেটা ক্যাশ রিটার্ন অন সেলস, সেলসের উপর আমাদের ক্যাশ রিটার্ন। তাহলে ক্যাশ রিটার্ন কত হয়েছে, আমরা এখানে অঙ্কতে দেখছি যে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস বাবদ কত, 33,000 টাকা পাইছে। আমাদের কারবার পরিচালনা করতে আমাদের প্লাস মাইনাস করে আমাদের 33,000 টাকা আমাদের প্লাস ফিগার আছে। তাহলে এই 33,000 টাকা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। এই অপারেটিং অ্যাক্টিভিটিস কার উপর 33,000 টাকা আমাদের এখানে বলছে, ক্যাশ রিটার্ন অন, মানে ক্যাশ যেটা পাইছি আমরা ফেরত এসেছে সেটা সেলসের উপর কত হার, মানে সেলসের উপর পার্সেন্টেজ কত। তাহলে আমরা 33,000 টাকা পেয়েছি, সেই 33,000 টাকাকে 4 লক্ষ দ্বারা ভাগ দিব, 4 লক্ষ টাকা নেট সেল যেটা বের করেছি আমরা নেট সেল দ্বারা ভাগ দেব, 100 দ্বারা গুণ করলে এত পার্সেন্ট আমরা ক্যাশ মানে সেলসের উপর এত পার্সেন্ট আমরা ক্যাশ রিটার্ন পেয়েছি। তারপরে একই রকম ভাবে আমাদের এখানে ক্যাশ ডেপ্ট কভারেজ রেশিও আমাদের নির্ণয় করতে হবে, যে
আমরা যে ক্যাশটা পেয়েছি সেটা দিয়ে আমাদের ডেপ্ট কত পরিমাণ আমরা কভার করতে পারবো। আমাদের ডেপ্ট আছে কত, আমাদের ডেপ্ট হচ্ছে ঋণ আছে কত। ঋণ যদি অঙ্কে দেখতে যাই, ঋণ কোথায় থাকে, ঋণ আমাদের দায় পাশে থাকে, তাই না। এই যে অ্যাকাউন্টস পেয়েবল দায় এটা এবং এটা, এই দুটো হচ্ছে আমাদের কাছে ঋণ, ডেপ্ট দেনা, মানে চলতি দায় এবং দীর্ঘ মেয়াদী দায় মিলে হচ্ছে মোট দায়। তাহলে এই মোট দায়টা হচ্ছে আমাদের কাছে ডেপ্ট। তাহলে এখানে এভারেজ লাইবিলিটি দ্বারা যদি ভাগ করি বা ডেপ্ট দ্বারা যদি ভাগ করি, তাহলে 2009 সালে এবং 2008 সালে দুটা যোগ করে এভারেজ বলতে আমরা 2 দ্বারা ভাগ করব ওপেনিং ক্লোজিং এ। তাহলে এখানে আমাদের ওপেনিং ক্লোজিং এ 2009 সালে এই দুটা, 2010 সালে হচ্ছে এই দুটা, এটা যোগ করে ঠিক ওই একই রকম ভাবে 2 দ্বারা ভাগ দেব, করলে আমরা এভারেজ লাইবিলিটিস পাবো। এভারেজ লাইবিলিটি আমরা যেটা বাড়াবে সেটা 33,000 কে দ্বারা ভাগ দেব, ভাগ দিলে এত টাইমস, এতবার হচ্ছে ক্যাশ ডেপ্ট কভারেজ করতে পারবো আমরা। আচ্ছা, এফ নাম্বার হচ্ছে গ্রস প্রফিট রেশিও। আমাদের ইনকাম স্টেটমেন্টের যে গ্রস আমাদের প্রফিট থাকবে ইনকাম স্টেটমেন্টের দফা বলতে কি বুঝি, কোনগুলো থাকে, শুধু ইনকাম, আয় এবং ব্যয়গুলো থাকে, তাই না। ইনকাম স্টেটমেন্ট থাকে আমাদের অপারেটিং ইনকাম থাকে, অপারেটিং এক্সপেন্স থাকে, গ্রস প্রফিট থাকে, তার মধ্যে হচ্ছে আর কি থাকে, নেট প্রফিট থাকে, এরকম দফাগুলো থাকে, তাই না। তো তাহলে এখানে আমাদের গ্রস প্রফিট যেটা বলা আছে যে গ্রস প্রফিট রেশিও, তাহলে কোনো কিছু রেশিও ইনকাম স্টেটমেন্টের দফার যদি রেশিও বের করতে বলে, যে গ্রস প্রফিট রেশিও, অপারেটিং এক্সপেন্স রেশিও কিংবা নেট প্রফিট রেশিও, তাহলে আমরা যার রেশিও বের করতে বলবে তাকে সেলস দ্বারা ভাগ দিতে হবে, গ্রস প্রফিটকে সেলস দ্বারা ভাগ দিব। তাহলে গ্রস প্রফিট আছে কত, এটা কিভাবে বুঝবো, গ্রস প্রফিট বলতে কি বুঝি, আপনার কোনো পণ্য বিক্রি করে যে মুনাফাটা হবে তাকে বলে গ্রস প্রফিট। বিষয়টা কিরকম একটু বুঝাই বলি। এটা ধরুন আমাদের দোকান আছে, একটা দোকানে আমরা যে উদাহরণটা আমি দিলাম সাবানের উদাহরণ, যে মেরিল ফ্লাশ সাবান আমরা 50 টাকাতে কিনলাম, সেটা বিক্রি করলাম হচ্ছে কত, 55 টাকায়, তাই না। এটা সেলস করলাম, এটা হচ্ছে কস্ট প্রাইস ছিল কত, 55 টাকা, এটা হচ্ছে সেলস প্রাইস। তাহলে আমরা এখান থেকে লাভ করলাম কত, সেলস হচ্ছে 55 আর মাইনাস এখান থেকে কস্ট কস্ট অফ গুডস আমরা বাদ দিলাম কত টাকা, 50 টাকা। তাহলে লাভ হলো কত, 5 টাকা। এই 5 টাকা নাম হচ্ছে গ্রস প্রফিট। তাহলে এই 5 টাকা নাম গ্রস প্রফিট, মানে সেলস, বিক্রয় থেকে সেলসের কস্টটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে গ্রস প্রফিট। এখন এখান থেকে আরো খরচ কিছু আছে যেটা বাদ দেবে, যেমন হচ্ছে এই দোকানের ভাড়া, এই যে দোকান আমরা করছি, এই দোকানের ভাড়া মানে দোকান পরিচালনা করতে যে খরচগুলো হয়েছে তাকে অপারেটিং কস্ট বলে। তাহলে এই পরিচালনা করতে গিয়ে দোকান ঘরের ভাড়া, তারপরে দোকান ঘরে লাইটিং খরচ, কর্মচারী বিল, তাই না, এই ধরনের খরচগুলো আমরা এখান থেকে বাদ দিব। হয়তো কোনোটা দেখা যাচ্ছে 1 টাকা, 2 টাকা, এরকম ভাবে বাদ দিলাম। বাদ দিয়ে যেটা থাকবে কত, 5 টাকা থেকে 3 টাকা বাদ দিয়ে তাহলে থাকবে কত, 2 টাকা। এই 2 টাকার নাম হচ্ছে নেট প্রফিট মানে আর কোনো খরচ নাই, এটা হচ্ছে আমাদের নেট প্রফিট, মালিক পেয়ে যাবে এই 2 টাকা। তাহলে গ্রস প্রফিটটা আমার উদ্দেশ্য এত পর্যন্ত না, উদ্দেশ্য হচ্ছে এই গ্রস প্রফিটটা কাকে বলে। এটা বললাম এই জন্য যাতে এটা আপনি বুঝতে পরিষ্কার হন। তাহলে এটা আমাদের কারবার পরিচালনা করতে যে খরচগুলো আমরা অন্তর্ভুক্ত করলাম এটা অপারেটিং এক্সপেন্সের মধ্যে আসে। আর পণ্য বিক্রয় থেকে পণ্য বিক্রয়ের খরচটা বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গ্রস প্রফিট। তাহলে এখানে সেটা আমরা গ্রস প্রফিটটা আমরা কিভাবে পাবো, তাহলে অঙ্কে গ্রস প্রফিট পেতে গেলে আমাদের সেলস থেকে, এই যে সেলস থেকে, নিট সেলস থেকে, এটা থেকে এটা বাদ দেবো, দিলে আমাদের 4 লক্ষ টাকা সেলস, তাই না। 4 লক্ষ টাকা সেলস। এই সেলস কত টাকা আমাদের পণ্য কিনা ছিল, এই যে কস্ট অফ গুডস সোর্স মানে কি, বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়টা যদি আমরা এখান থেকে বাদ দিই, 1,98,000 টাকা বাদ দিলে তাহলে কত থাকে, 2,02,000 টাকা। এই 2,02,000 টাকা হচ্ছে আমাদের কাছে গ্রস প্রফিট। তাহলে এই 2,02,000 টাকাকে নিট সেল দ্বারা ভাগ দেবো, 100 দ্বারা গুণ করবো, তাহলে গ্রস প্রফিট রেশিও পাবো। ইনকাম স্টেটমেন্টে গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, তারপর অপারেটিং এক্সপেন্স রেশিও, যেটাই করতে বলে না কেন, ইনকাম স্টেটমেন্টের কোনো দফার যদি আমাদের রেশিও বের করতে বলে তাকে আমরা নেট সেল দ্বারা ভাগ দেবো, ভাগ দিয়ে 100 দ্বারা গুণ করবো, তাহলে আমরা তার রেশিও পাবো। আচ্ছা,
তারপরে আছে নেট প্রফিট রেশিও, একই কথাই নেট প্রফিট রেশিও বের করতে বলছে। নেট প্রফিটকে সেল দ্বারা ভাগ দেবো। আমি কি বলছিলাম যে ইনকাম স্টেটমেন্টের দফা কিভাবে বুঝবো? আমরা এখানে আয় আর ব্যয় এবং খরচ সম্পর্কিত কোনো দফা যদি দেওয়া থাকে তাহলে সেটা ইনকাম স্টেটমেন্টের দফা। ঠিক আছে? তাহলে এখানে নেট ইনকাম হচ্ছে কি, নেট ইনকাম স্টেটমেন্টের দফা, আয় বিবরণীর দফা। আয় বিবরণী এটাকে নেট সেল দ্বারা ভাগ দেবো আর 100 দ্বারা গুণ করবো, করলে যেটা পাবো ঠিক একই ভাবে এটা হচ্ছে আমাদের নেট প্রফিট রেশিও। এই যে অঙ্কটা আমরা দেখলাম, এই অঙ্কটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের যে দফাগুলো, এটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টের বিবরণী দফাগুলো দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের আয় বিবরণী। হ্যাঁ, বাংলায় বলে আয় বিবরণী, ইংলিশে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট। আর এটা হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে বলে ব্যালেন্স শিট, এখানে দেওয়া থাকবে। তাহলে এখানে দুই ধরনের তথ্য দেওয়া থাকবে, ব্যালেন্স শিটের এবং আয় বিবরণী, এবং এখানে আমাদের এগুলো দেওয়া থাকবে। আশা করি আপনারা এটা একটু হালকা হালকা বুঝতে পেরেছেন, যদি একবার আয়ত্ত করা কঠিন ব্যাপার। এটা আরেকবার দেখবেন, তারপরে ঠিক একই রকম অঙ্ক, এই যে অঙ্কগুলা 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক আমাদের এখানে ঠিক একই রকম। এখানে স্থায়ী সম্পদ হচ্ছে ল্যান্ড, বিল্ডিং, এই দুটো হচ্ছে স্থায়ী সম্পদ। এটা সম্পদ না, এটা হচ্ছে এই পাশের দফা। এই পাশের দফা যখন এটা যদি সমান সমান হয়, এই পাশে কোনো দফা ওই পাশে নিয়ে যায়, এই মাইনাস ফিগার দেখানো আছে। এটা না আমাদের বিচলিত হওয়ার দরকার নেই। এখানে ল্যান্ড আর বিল্ডিং হচ্ছে স্থায়ী সম্পদ, এটা মনে রাখবো। আর এখানে হচ্ছে ইনকাম স্টেটমেন্টের দফা, এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের দফা। এখানে অনেক কিছু করতে বলছে, অনেক কিছু, একই আমাদের আসবে। ঠিক একই রকম অঙ্ক পরের 12 আসছে, একই রকম অঙ্ক। দেখুন আগের ওই অঙ্কের মতনই এগুলো সবগুলো বোর্ডে আসছে, মানে আমাদের সারে আসছে। এখানে সব করতে বলছে। এখানে আমাদের স্থায়ী সম্পদ কোনগুলো, শুধুমাত্র এই যে প্রাণটা, ঠিক 1 নম্বর অঙ্কের মতো এটা খুব মিল আছে, এগুলো দেখতে হবে আমাদের। হ্যাঁ, তারপরে একটু হাতে কলমে করার চেষ্টা করুন, দেখবেন যে হয়ে যাবে। ঠিক এই অঙ্কটা মিল আছে আমাদের 1 নম্বর মতো, 3 নম্বর অঙ্কটা। তারপরে 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক ঠিক একই 1 নম্বর মতোই, প্লান্টার সেট। 4 নম্বর একই অঙ্ক, এটা আমরা দেখবো। এখানে সব ইনকাম স্টেটমেন্টের দফার ইয়ার মধ্যে আছে, একই রকম সবগুলো। দেখেন একই রকম সব সিস্টেম, এটাও একই রকম। এখানে ইনকাম স্টেটমেন্টের দফা এখানে দেওয়া আছে এদের পর্যন্ত, এগুলো হচ্ছে ইনকাম স্টেটমেন্টের দফা। আর অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, টোটাল অ্যাসেট, টোটাল স্টক হোল্ডার ইকুইটি এবং কারেন্ট লায়াবিলিটি, এগুলো সব ব্যালেন্স শিটের দফাগুলো এখানে দেওয়া আছে, এই কটা। এখান থেকে আমাদের রেশিওটা বের করতে হবে। এখানে একটু দেখবেন, একটা দুটো করে দেখবেন। আর এই অঙ্কটা একটু বুঝার আছে, আমরা আগামী দিন এটা বুঝবো। তারপর রেশিও অ্যানালাইসিস শেষ করে দেবো। আর আমাদের এটা রেশিও অ্যানালাইসিস এই ধরনের অঙ্ক এবার দেখবো, এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু আর আলোচনা করবো। 7 নম্বর অঙ্ক আলোচনা করলে আপনাদের মোটামুটি রেশিও অ্যানালাইসিস শেষ হয়ে যাবে। আর আপনারা একটু দেখতে হবে বাসায়, একই টাইপের অঙ্ক প্রায় আমাদের রিপিট করে কিন্তু, এটা দেখবেন। আচ্ছা, তাহলে রেশিও অ্যানালাইসিস নিয়ে আমরা কথা না বলি, কারণ বেশি অঙ্ক দেখলে মাথা ধরবে। আপনারা ওইটাই বোঝেন। আর যেটুকু বললাম এইটুকু দেখেন ভিডিওতে, আপনারা একটু দেখবেন, দেখলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি সমস্যা হয় তাহলে বলবেন। আর যাদের অঙ্ক যদি একেবারে সমস্যা হয়ে যায়, ধরতে পারতেছেন না বা এটা সম্ভব না এত কিছু করা, তাহলে এটা বাদ দেবেন, অঙ্কের ম্যাথ চ্যাপ্টারই বাদ। যে কারণ যেটা ধরতেই পারছেন না, তাহলে কিভাবে কি করবেন, ওটা তো তাহলে আমরা করা যাবে না। আর যদি একটু মনে করেন যে না একটু একটু হচ্ছে বা হবে, তাহলে একটু দেখতে পারেন, কারণ এটাতে সহজে আমরা অ্যান্সার করতে পারি আর কি। আচ্ছা, তাহলে এটা এখানে শেষ করছি, ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট। ম্যাথ কোন অধ্যায়তে থাকবে স্যার ম্যাথ? ম্যাথ থাকবে করতে ধারাবাহিক, তো আমরা কোনো সুনির্দিষ্ট কোনো পাচ্ছি না। আমাদের রেশিও অ্যানালাইসিস থেকে প্রথমবার আসে নাই, প্রথমবার আসছে হচ্ছে আমাদের 3 নম্বর অধ্যায় থেকে। রেশিও অ্যানালাইসিস আছে 2 নম্বর অধ্যায়ে। তাহলে 2 নম্বর অধ্যায়ে রেশিও অ্যানালাইসিস অঙ্ক, 3 নম্বর অধ্যায়ে আমাদের যে অঙ্কগুলো আছে সেটাতে 3 আইটেমের অঙ্ক আছে, 3টা আইটেম। আর এটাতে একটাই শুধু রেশিও অ্যানালাইসিস। তারপরে আমরা দেখলাম 2 নম্বর থেকে আসে, 3 নম্বর থেকে, 2 থেকে আসে, 3 থেকে আসছে। তারপরে আবার দেখলাম হচ্ছে শুধুমাত্র 2 থেকে আসছে, এরকম ভাবে হচ্ছে।
এখন আমাদের 3 নাম্বার 2 নাম্বার এই দুটা চ্যাপ্টারই একটু ভালো মতো দেখতে হবে। তারই মধ্যে 3 নাম্বারের মধ্যে ক্যাপিটাল বাজেটিং সিবি এই অঙ্কটা আমরা পারলেও দেওয়ার চেষ্টা থেকে এখান থেকে বিরত থাকবো আর কি। অনেক বড় অঙ্ক, এটা কারণ কমন পড়লেও দেওয়া এটা ইয়া করা কঠিন হয়ে যাবে। তবে আমরা রেশিও অ্যানালাইসিস এবং অন্যান্য যেটা কারেন্ট লায়াবিলিটি সরি কি বলে এটা ওয়ার্কিং ক্যাপিটাল এবং হচ্ছে যে আমাদের সিপিবি কস্ট ভলিউম অ্যানালাইসিস এই 3টা চ্যাপ্টার আমরা মোটামুটি দেখব। যদি আয়ত্ত থাকে তাহলে দেওয়ার চেষ্টা করব, না থাকলে তো উপায় নেই। তো আজকে তাহলে এখানে রাখতেছি, সবাই ভালো থাকবেন।